গতকাল বাংলাদেশ ছাত্র দল এবং এনসিপির পক্ষ থেকে দুইটা প্রোগ্রাম হয়েছে, মহাসমাবেশ হয়েছে। একটি হয়েছে শহীদ মিনারে এনসিপির পক্ষ থেকে, আরেকটি হয়েছে শাহবাগ চত্বর থেকে। তো বাংলাদেশ ছাত্র দলের পক্ষ থেকে যে সমস্ত তাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা সেটা তারা তুলে ধরেছে, এবং এনসিপির পক্ষ থেকে তাদের যে 24টা ইস্তেহার দিয়েছে সেই ইস্তেহারের মধ্যে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেছে। এই যে দুইটা সমাবেশ, এই সমাবেশকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষের উচ্ছ্বাসের একটা অন্যরকম একটা অবস্থান তৈরি হয়েছিল, যে আসলে বাংলাদেশ ছাত্র দলের পক্ষ থেকে কি ধরনের প্রতিশ্রুতি তারা দেয় এবং এনসিপির পক্ষ থেকে তারা কি ধরনের প্রতিশ্রুতি দেয়। ছাত্র দলের পক্ষ থেকে তারা বিভিন্ন যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে, তারা সেখানে বলেছে যে বাংলাদেশের যে ভবিষ্যৎ পরিকল্পনা, বাংলাদেশে কিভাবে তারা ছাত্ররা কিভাবে সহযোগিতা করবে সেরকম পরিস্থিতি তারা তুলে ধরেছে। বিশেষ করে তাদের যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশ ছাত্র দলকে কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে সেগুলো দিক নির্দেশনা দেন। ছাত্র দলের পক্ষ থেকে ছাত্র দলকে তাদেরকে জনগণের পাশে দাঁড়াতে বলছে, দেশ গঠনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো করার পরামর্শ দিয়েছেন, এবং তারা অঙ্গীকারবদ্ধ হয়েছে বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্র পরিণত করতে যতগুলো কার্যক্রম আছে সবগুলো কার্যক্রম তারা করবে। এবং সেখানে বাংলাদেশের যে একটা বৃহত্তর দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্য, অনেক মানুষ, সাধারণ মানুষ, একদম অসহায় মানুষ, আমি দেখেছি একটা ভিডিওতে দেখেছি একজন বৃদ্ধ মানুষও বসে বসে তারেক রহমানের বক্তব্য শুনতেছেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সেই তার ভিতরে একটা উচ্ছ্বাস কাজ করতেছে যে তারেক রহমান বাংলাদেশের দায়িত্ব নিলে হয়তো বা বাংলাদেশটাকে একটু অন্যরকম একটা পরিস্থিতির দিকে নিয়ে যাবে, সেটা তিনি আশ্বাস প্রকাশ করেছেন। তো ছাত্র দলকে তিনি বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। অপরদিকে এনসিপির যে তাদের যে 24টা ইস্তেহার প্রকাশ হয়েছে সেই ইস্তেহার পাঠ করেছে জনাব নাহিদ ইসলাম, এনসিপির যে আহ্বায়ক। সেই নাহিদ ইসলাম তিনি 24টা ইস্তেহারের মধ্যে তাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা, তাদের যে বাংলাদেশ নিয়ে ভবিষ্যৎ কার্যক্রমগুলো তারা তুলে ধরেছেন, যে বাংলাদেশে কিভাবে আইনের পরিস্থিতি উন্নয়ন করবে, তারপরে বাংলাদেশে কিভাবে একটি বিচার ব্যবস্থাকে পরিবর্তন করে বিচার ব্যবস্থা একটা নিরপেক্ষ বিচারের আওতায় আনবে বাংলাদেশকে, তারপরে বাংলাদেশকে গার্মেন্টস শিল্প বা অন্যান্য শিল্প কার্যক্রম মানে শ্রমিকদেরকে কিভাবে উন্নয়ন করবে, সেভাবে বিভিন্ন 24টি ইস্তেহারের ভিতরে মোটামুটি যে সমস্ত ইস্তেহারগুলো সে তুলে ধরেছে, আমার মনে হয় যে একটা সুন্দর একটা অবকাঠামো, সুন্দর একটা কাঠামোগত সেই ইস্তেহারের ভিতরে চলে আসছে বাংলাদেশ কিভাবে একটা সমৃদ্ধশালী রাষ্ট্র পরিণত করবে, যেখানে দল মত নির্বিশেষে সকল মানুষের বাক স্বাধীনতা থাকবে, সেখানে সকল মানুষের ন্যায্য অধিকার থাকবে। এই সমস্ত জিনিসগুলো তিনি তার ইস্তেহারের মধ্যে তুলে ধরছে। তো এখন ছাত্র দলের যে তাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা এবং এনসিপির যে ভবিষ্যৎ পরিকল্পনা, এই জিনিসগুলো দেখে কিছু মানুষের জ্বলতেছে। এখন আমার কথা হচ্ছে, তোদের এত জ্বলে কেন ভাই? তোদের এত জ্বলবে কেন? এত জ্বলে কেন? গত 17 বছরে আমরা স্বৈর শাসনের আমরা দৃশ্যগুলো দেখেছি, তাদের যে স্বৈর শাসনের যে কার্যক্রমগুলো আমরা দেখেছি। তো এখন তারেক রহমানের দুর্নীতি নিয়ে তারা প্রশ্ন তোলে, এনসিপি দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলে। 17 বছরে তোমরা কি করেছো ভাই? রাস্তার ফকিন্নির পোলাও শত কোটি হাজার কোটি টাকা দুর্নীতি করে দেশের বাইরে বাড়ি করেছে, আমরা দেখেছি, আমরা সেটা সংবাদ মাধ্যমে আমরা জেনেছি। এটা না স্বীকার করার কোনো কিছু নেই। কিন্তু জনাব তারেক রহমান আজ পর্যন্ত সেকেন্ড হোম তোমরা দেখাইতে পারবে না। তার নামে দুর্নীতির অনেক প্রশ্ন তোলে, তার নামে দুর্নীতির অনেক কিছু উঠে আসে, কিন্তু আসলে বাস্তবে সেটা সূক্ষ্ম কোনো প্রমাণ ভিত্তিক তাদের কাছে কিছুই নেই। অথচ 17 বছরের যে দুর্নীতির যে এগুলো প্রমাণিত, আন্তর্জাতিক পর্যায়ে প্রমাণিত। শুধু বাংলাদেশের মিডিয়া, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, বাংলাদেশের যে বিভিন্ন আইন ব্যবস্থার কাছে যে এগুলো প্রমাণ তা না, আন্তর্জাতিক ভাবে প্রমাণিত যে বাংলাদেশের যে স্বৈরশাসক ছিল, 17 বছর স্বৈরশাসক ছিল, সেই স্বৈরশাসকের যে যতগুলো অপরাধ, যতগুলো দুর্নীতি সবগুলো কিন্তু তারা আন্তর্জাতিকভাবে তাদের প্রমাণিত তাদের কাছে। তো এত সব করার পরে এখন তোদের এত জ্বলতেছে কেন ভাই? আমি এটি তো বুঝতে পারতেছি না। যে তারেক রহমানের ভবিষ্যৎ পরিকল্পনা তোদের জলে, এনসিপির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তোদের এত জলে কেন ভাই? এত জ্বলার তো কিছু নেই ভাই। তোমরা তো 17 বছর ভাই তোমরা দেখাইছো তোমরা কি করেছো, দেশটাকে কি করতে পেরেছো। তোমরা দেশটাকে দেখেন লক্ষ লক্ষ টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা যেখানে দেশকে ঋণগ্রস্ত অবস্থায় ফেলে তোমরা কিভাবে পালিয়েছো 24-এর গণ অভ্যুত্থানে, এই ছাত্র সমাজের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তোমাদেরকে পালাইতে হয়েছে। এত উন্নয়ন করছো, এদের আপামর জনসাধারণ যদি তোমাদের পক্ষে থাকতো তাহলে ছাত্র তোমাদের কিছুই করতে পারতো না। এদেশের সাধারণ জনগণ যদি তোমাদের পাশে থাকতো, সাধারণ জনগণ তোমাদের পাশে ছিল না, এই ছাত্র সমাজের পক্ষে ছিল, ছাত্র সমাজের সাথে ছিল, গণঅভ্যুত্থানের সাথে ছিল। 5ই আগস্টে সে পতনের দৃশ্য সারা বিশ্বের মানুষ দেখেছে তোমাদের কিভাবে পতন হয়েছে। তোমরা যদি এত উন্নয়নমূলক কাজ করে থাকো, এত ভালো কাজ করে থাকো, তাহলে তোমাদের আজকে অবনতি কেন? তো কিছু দেখি যারা এই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিস্ট যারা আছে, তারা জনাব তারেক রহমানকে নিয়ে বিভিন্নভাবে ক্রিটিসাইজ করতেছে। জনাব নাহিদ ইসলামকে নিয়ে, সারজিৎ, হাসনাত আব্দুল্লাহ ওদেরকে নিয়ে বিভিন্নভাবে ক্রিটিসাইজ করতেছে। ভাই ধোয়া তুলসী পাতা তো কেউ না ভাই, সবার ভিতরে দুর্নীতি আছে, সবার ভিতরে কম বেশি, সেটা পরিমাণ কম আর বেশি। তো কেউ তো ধোয়া তুলসী পাতা, মানুষ মাত্রই ভুল করবে, মানুষ মাত্রই ভুল হয়, এটা স্বাভাবিক। কিন্তু সেখানে মনে করো যে একটা লোককে কেন্দ্রিক, একটা লোককে এত এত রকমের ক্রিটিসাইজ করা, আগে নিজের ঘরকে সামলাও, নিজের ঘরের যে দুর্নাম বদনাম গুলো আছে সেইগুলো সামলাও। জনাব তারেক রহমানের সম্পর্কে দুর্নীতির প্রশ্ন তোলে, জনাব তারেক রহমান দুর্নীতি করছে বা দুর্নীতি প্রমাণ করে দেখাও। জনাব তারেক রহমানের দেশের বাইরে কোনো সেকেন্ড কোনো হোম নেই, কিন্তু তোমাদের প্রত্যেকটা প্রায় নেতা খেতাগরে তোমাদের দেশের বাইরে এক একটা বাড়ি, বিলাসী, শুধু একটা বাড়ি না, একাধিক বাড়ি প্রমাণ পেয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী পেয়েছে,
গোয়েন্দা সংস্থা পেয়েছে, বিভিন্ন মিডিয়া পেয়েছে, সাধারণ জনগণ সেটা পেয়েছে, তো তোমার সেগুলো ঢাকবে কেমনে? তোমাদের দলের যে অনেক নেতা, দলের চেয়ারপারসনের পরিবারের সদস্য বাদই দিলাম, তাদের যে নেতাকর্মীরা আছে তাদেরও বাংলাদেশের বাইরে অসংখ্য এরকম সেকেন্ড হোম আছে, কিন্তু ধরো তাই রহমানের তো সেকেন্ড হোম না, সে যদি দুর্নীতি করেও থাকে, ধরো তোমাদের কথাই মেনে নিলাম, সে যদি দুর্নীতি করে সে টাকাগুলো সে দেশের বাইরে পাঠায় নাই, বাংলাদেশে তার নামে বেনামে অনেকগুলো আমরা শুনছি আসলে শুক্র প্রমাণ নেই যে তার নামে অনেকগুলো মিল ফ্যাক্টরি সে করছে। একটা মিল ফ্যাক্টরি করতে গেলে সেখানে শত শত কোটি টাকা লাগে, আবার সেই এলাকাটা কতটুকু উন্নয়ন হয় সেটা তো আমরা জানি। একটা মিল ফ্যাক্টরিতে একটা গার্মেন্টসে যদি 10,000 শ্রমিক কাজ করে, সেখানে 1 লক্ষ 1.5 লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়, পারিপার্শ্বিক আনুষঙ্গিক সবকিছু মিলিয়ে। তো এটা তো দেশের উন্নয়ন, দেশের তো অবনতি করে নাই। সে দেশের টাকা বাইরে নিয়ে সেকেন্ড হোম করা, বিলাসী জীবন যাপন করা, এটা তো সে করতেছে। সে জীবনযাপন করবে না, কি করবে? একটা সাবেক একজন রাষ্ট্রপতির ছেলে, সাবেক 2-3 বার প্রধানমন্ত্রীর ছেলে, একটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সে বিলাসী জীবন যাপন করবে না, কে করবে? তার বিলাসী জীবন যাপন থাকবে, আমার মতো আপনার মতো সাধারণ মানুষদের বিলাসী জীবন যাপন থাকবে। সে তো একটা বাংলাদেশের যদি সর্বোচ্চ ভিআইপি ফ্যামিলি দুটোকে যদি আমরা ধরি, তার ভিতরে তার একটা যদি শেখ পরিবারকে ধরি আমরা, ধরি সর্বোচ্চ ভিআইপি, আর একটা যদি আমরা জিয়া পরিবারকে ধরি তাহলে সর্বোচ্চ। তো এইরকম একটা ফ্যামিলির ছেলে বিলাসী জীবন যাপন করবে না, আমার মতো আপনার মতো ছেলেরা বিলাসী জীবন করবে? কিভাবে সম্ভব? তো কারো কিছু উন্নয়ন দেখে, কারো ভবিষ্যৎ পরিকল্পনা দেখে জ্বলার তো কোনো কারণ নেই ভাই, একদম জ্বলার কোনো কারণ নেই। তো তারা বাংলাদেশ ছাত্র দলের পক্ষ থেকে যেভাবে তারা বাংলাদেশকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছে, এবং এনসিপির পক্ষ থেকে এনসিপির যে ইস্তেহার দিয়েছে, 24টা ইস্তেহার দিয়েছে, সেই 24টা ইস্তেহারের মধ্যে তাদের যে ভবিষ্যৎ পরিকল্পনাগুলো তুলে ধরেছে, বেশ ভালো। আমি পড়ে দেখেছি, আপনারা পড়ে দেখতে পারেন, আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে অনেক ভিডিও হয়েছে বা অনেক নিউজ আসছে, নিউজ পত্রিকাগুলোতে আসছে, আপনারা দেখে নিতে পারেন যে সেখানে 24টা ইস্তেহার কত সুন্দরভাবে তারা তুলে ধরেছে। তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সুন্দর। এখন তাদের দলের ভিতর কিছু অসৎ লোক আছে, এটা ঠিক আছে, তাদের ভিতরে অসৎ কিছু কর্মী ঢুকে গেছে, কিছু সমন্বয়ক ঢুকে গেছে, তারা অপরাধ করতেছে, তারা সেই জন্য তাদের নিয়ে নানা ট্রোল হচ্ছে, তারা সমালোচনা হচ্ছে, স্বাভাবিক। বিএনপির ভিতরে আছে, আওয়ামী লীগের ভিতরে আছে, জাতীয় পার্টির ভিতরে আছে, জামাতের ভিতরে আছে, সকল দলের ভিতরে কিছু অসৎ লোক থাকে, স্বাভাবিক। কিন্তু একটা লোকের জন্য তো পুরো একটা দলের বদনাম করানো যায় না। একটা দলের ভিতরে একটা কর্মী অপরাধ করলে পুরো দলটার বদনাম হয়ে যায়, এটা স্বাভাবিক। কিন্তু তার মানে এই না যে দলের সকল লোকই খারাপ, সকল। আওয়ামী লীগের ভিতরে যে সবাই খারাপ তা না, কিছু লোক ভালো আছে, কিছু লোক ভালো আছে, অধিকাংশগুলো খারাপ, কিন্তু কিছু লোক ভালো আছে, কিন্তু পুরোটা তার খারাপ না, পুরোটা তার খারাপ না। বিএনপির ভিতরে সবাই ভালো তা না, সবাই ভালো তা না, আবার সবাই খারাপ তাও না, ঠিক আছে? এরকম প্রত্যেকটা দলের ভিতরে ভালো মন্দ সব মিলিয়ে একটা দল গঠন হয়। একটা ব্যক্তিকে এভাবে অ্যাটাক করে এত জ্বলার কোনো দরকার নেই ভাই। নিজে আগে বোঝো, নিজের জায়গা থেকে বোঝো যে আমার দল বা আমার দেশ, আমার স্বৈরশাসক আমার কি এদেশে কি দিছে। যদি এদেশের জনগণকে যদি কিছু দিত, এদেশের জনগণ তাদেরকে আঁকড়ে ধরে রাখতে পারে নাই, ঠিক আছে? আপনি যদি সারাদিন বকবক করি, কাজ হবে না। দেশের জনগণ যাকে মেনে নিবে, দেশের জনগণ যাকে ভালোবাসবে, সেই হচ্ছে প্রকৃত নেতা, ঠিক আছে? আমাদের বাঙালি জাতি, আমরা ইমোশনাল জাতি, আমাদেরকে মনে করেন যে ইমোশনালি অনেক কিছু করা যায়, বাট আবার আমাদের মাথা যদি একবার গরম হয়ে যায় সবকিছু এলোমেলো হয়ে যায়। এটাই হলো বাঙালি জাতি, ঠিক আছে? তো কারো উন্নয়ন দেখে, কারো সৎ পরামর্শ দেখে জ্বলে লাভ নাই, ঠিক আছে? আগে নিজে শুধরানোর চেষ্টা করো ভাই, তোমরা শুধরিয়ে তারপরে জনগণের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করো। কোনো অসৎ উপায়ে এসে বাংলাদেশে যদি আবার তোমরা জাগ্রত হবার চেষ্টা করো, তাহলে এই দেশের জনগণ সেটা মেনে নেবে না। জনগণের পাশে দাঁড়িয়ে জনগণের মুভমেন্টকে নেবার চেষ্টা করো, জনগণের সিম্পেথি নেবার চেষ্টা করো, তাহলে তোমরা এগিয়ে আসতে পারবা। আর যদি জনগণের উপর আবার চাপ প্রয়োগ করে, জনগণের উপর আবার যদি যে কোনো উপায় যদি তাদের উপর কোনো প্রেশার ক্রিয়েট করে যদি দেশে আবার কোনো অরাজকতা করার চেষ্টা করো, সেটা বাংলার জমিনে বাংলার জনগণ মেনে নেবে না। 5ই আগস্ট দেখেছো, ভুলে যেও না। আবার এরকম তোমাদের মতো যদি কেউ করে যদি দেশের অবস্থান তৈরি করতে চায়, তাদের অবস্থা এরকম হবে। সে যে দলই হোক না কেন, বাংলাদেশে যে কোনো দলই হোক না কেন, তার পরিস্থিতি এরকম হবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।